আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে, বলছেন মির্জা আব্বাস। এদিকে জুমার পরে অনশনে বসছে ছাত্র এবং শিক্ষকরা। আবারও ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাওয়ের হুমকি। জানিয়ে দেব, ঢাকার সড়কপথ এখন অভিভাবকহীন। এবং সবশেষ জানিয়ে দেব, ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, এই সরকারের বিরুদ্ধে পত্রিকা, অনলাইন, টিভি, মিডিয়ায় কোনো সমালোচনা নেই। আওয়ামী লীগের আমলে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল না, এখনও একই অবস্থা। আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি আমরা। তাই দলীয় নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে। এই সরকারের কাছ থেকে আমাদের নির্বাচন আদায় করে নিতে হবে। বৃহস্পতিবার 15 মে বিকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস। বলেন, এই সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। গত 8 মাসে 90,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। আগে আমরা কুকুরের মুখে ছিলাম, আজ কুকুর থেকে আমরা বাঘের মুখে পড়েছি। বিএনপির এই নেতা বলেন, নির্বাচন আমাদের ন্যায্য পাওনা। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, সেটি আমরা বুঝে নিতে চাই। আমরা ভিক্ষা চাই না। আমি হয়তো আরও দেরিতে নির্বাচনের কথা বলতাম, কিন্তু এখনই কেন বলছি, কারণ আমি দেখেছি আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবারও বলছি, এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। তিনি বলেন, সদস্য সংগ্রহের বিষয়ে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। কিছু গোষ্ঠী আছে যারা সুযোগ সন্ধানী, কোনো সময় রাজপথে আসে নাই, মিছিল মিটিং করে নাই। হয়তো আমার সঙ্গে আপনাদের সঙ্গে একটা ব্যক্তিগত যোগাযোগ ছিল অথবা আছে। সেই সুযোগ নিয়ে তারা বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি করছে, দখলদারি করছে, আর বদনামটা বিএনপির ঘাড়ে আসছে। সেখান থেকে আমাদের সাবধান হতে হবে এবং সেই শ্রেণীর লোকদেরকে সদস্য করা যাবে না। আর ছদ্মবেশী আওয়ামী লীগ তো নই, এটাকে মাথায় রাখতে হবে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ন্যায্য দাবিকে পুলিশ দিয়ে অন্যায়ভাবে বাধাগ্রস্ত করে এবং ছাত্র শিক্ষকদেরকে পুলিশের দ্বারা লাঠিপেটা করে, এটা জঘন্যতম কাজ বলেও মনে করছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। তবে জগন্নাথের ছাত্র এবং শিক্ষকরা বলছে, প্রয়োজন হলে আবারও যমুনা ঘেরাও হবে। এখন তারা কাকরাইলে অবস্থান করছে, সেখানে তারা গণ অনশনে বসছে। তারা বলছে, সরকার আমাদের রক্তের সাথে বেমানের করছে। আমরা ন্যায্য দাবি নিয়ে সরকারের কাছে এসেছিলাম, কিন্তু তারা আমাদেরকে পুলিশ দ্বারা সেই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার মতোই ব্যবহার করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে কাকরাইল মোড় জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র পরিণত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। শুক্রবার 16 মে কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এদেশের প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার প্রত্যাশা করে। 3 দিন ধরে আমার শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে দাবি আদায়ের জন্য আন্দোলন করছে, কিন্তু এখনও সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি, অথচ চাইলে প্রথম দিনই তার সমাধান করা যেত। তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিপীড়িত, বঞ্চিত ও নিষ্পেষিত। আমরা এমন এক স্থানে উপনীত হয়েছি যেখান থেকে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আমাদের দাবি পূরণ না হলে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত হবে। আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত সরকার যদি হুমকি দামকি দেয়, আমরা সেটাকে রুখে দেব। এদিকে উপদেষ্টা মাহফুজ আলম কার টার্গেট, ঢাকা সড়ক অবিভাবকহীন। একজন উপদেষ্টাকে প্রকাশ্যে আক্রমণ এবং সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে ধারাবাহিক প্রচারণার পরও আইনশৃঙ্খলা বাহিনীর রহস্যজনক নীরবতা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা 3 দফা দাবিতে রাজপথ বন্ধ করে আন্দোলন করছেন। এই আন্দোলনে নিয়ে শিক্ষা উপদেষ্টা যখন নীরব, তখন অন্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েও আন্দোলনকারীদের বার্তা দিয়েছেন, আপনাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার ব্যবস্থা করব।
প্রয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গেও বসার ব্যবস্থা করব। আমি আপনাদের কাছে আসছি। আন্দোলনকারীদের এই বার্তা দিতেই রাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ছুটে যান কাকরাইলে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের কাছে। উপদেষ্টাকে পেয়ে আন্দোলনকারীরা তার কথা শোনার জন্য উদ্গ্রীব। উপদেষ্টার পিএস এপিএস গণমান্যদের সামনেই শিক্ষকরা উপদেষ্টার হাতে হ্যান্ডমাইক তুলে দেন। উপদেষ্টা মাহফুজ আলম আন্দোলনকারীদের দাবির প্রতি সহানুভূতি জানিয়ে বক্তৃতা শুরু করেন। আপনারা সবাই জুলাই আগস্টের আন্দোলনে ছিলেন, তবে সাবধান, এ আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে গেছে। শিক্ষক শিক্ষার্থীরা মন্ত্রমুগ্ধের মতো বক্তব্য শুনছিলেন। হঠাৎ পাশ থেকে কেউ একজন উপদেষ্টার মাথায় পানি ভরা বোতল ছুঁড়ে মারেন। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন সবাই। আহত উপদেষ্টা আমি আর বক্তব্য দেব না বলেই চলে যান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ঢিল ছোড়া ছাত্রকে অনুপ্রবেশকারী শিবির হিসেবে অবহিত করেন। শিবিরের বিরুদ্ধে কথা বলার কারণে প্রতিশোধ নিল, এটা আমি বুঝি বলে আক্রান্ত হওয়ার অনুভূতি জানান। সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল। তীব্র প্রতিবাদ হচ্ছে। কেউ কেউ রাজপথে আন্দোলনের নামে অরাজকতা বন্ধের দাবি জানাচ্ছেন। রাজপথে আন্দোলনকারীদের মাঝে মন্ত্রী বা মন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা ছুটে গিয়ে সহানুভূতি প্রকাশ করে সপক্ষে বক্তব্য দিয়েছেন, এমন নজির খুব বেশি নেই। অথচ মাহফুজ আলমের উদারতার সুযোগ নিয়ে যে অধ্যাপকরা হলো তা নজিরবিহীন। শুধু এটাই নয়, মাহফুজ আলমের দুটি বক্তব্য নিয়ে জামাত শিবির তার উপর চরম ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ঝড় তুলছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের আন্দোলনে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই এবং জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া ইস্যুতে ছাত্র জনতার মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে মাহফুজ আলম সোশ্যাল মিডিয়ায় দুটি স্ট্যাটাস দেন। মুজিববাদী বামদের ক্ষমা নেই এবং ৭১-এর গণহত্যার সহযোগীদের ক্ষমা চাইতে হবে। মাহফুজের এই বক্তব্যের পর বামরা নীরব থাকলেও জামাত শিবিরের টার্গেট হয়ে ওঠেন উপদেষ্টা মাহফুজ আলম। সোশ্যাল মিডিয়ায় মাহফুজের বিরুদ্ধে বিষেধাজ্ঞার পাশাপাশি তাকে অবৈধ উপদেষ্টা হিসেবে অবহিত করা হচ্ছে। শুধু তাই নয়, জামাত অনুসারী কয়েকজন ইসলামী বক্তা বিভিন্ন জলসা ও ওয়াজ মাহফিলে মাহফুজের বিরুদ্ধে বিষটা উগলে দিচ্ছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি দেওয়া নিয়ে কথা বলার সময় উপদেষ্টা মাহফুজের মাথার উপর পানির বোতল দিয়ে আক্রমণ গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ নিয়েছে এমনটা জানা যায়নি। তার ফেসবুক পোস্ট ঘিরে বাদনুবাদ চলছে। এদিকে ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের। ভারত ও আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। চলতি মাসের শুরুতে ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর মিরাজ 2000 ফাইটার জেটটি ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তান অবশ্য আগেই ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল, আর এবার আরেকটি ফাইটার জেট ভূপাতিত করার কথা জানানোর পর ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়ালো 6।